র সাকিন, পূর্বে একটা পাতলা হরফ যেটা সাকিন, জিম অবশ্যই পাতলা, হ্যাঁ, আর তার পূর্বে জের, তাহলে এই রটাও পাতলা হবে। হিজর, এটা অনেকে ভুল পড়েন, হ্যাঁ, আমরা সূরা আল ফাজরে এটা অনেক সময় ভুল পড়তে শুনি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এভাবে পাতলা করে পড়তে হবে। অনেকে বলেন হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এটা ভুল, হ্যাঁ, হিজর না, হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর। মুসহাফে এটা হয় এইভাবে লেখা থাকে, একটা খালি আলিফ, এটাকে অনেকে বলেন কি আপনারা খালি আলিফ, জবরজের পেশ নাই। এর মানে হলো এটা একটা অস্থায়ী হামজা, আরবিতে বলে হামজাতুল ওয়াসল। অস্থায়ী হামজা মানে যেটা মিলিয়ে পড়লে উচ্চারণ হয় না। অস্থায়ী হামজা লেখার আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে এই চিহ্নটা, যেটা এতদিন আপনারা অনেকে মনে করেছেন এটা পেশ, কিন্তু ভালো করে খেয়াল করেন, এটা ছোট সদ, একটা সদের মাথা, এটা কিন্তু পেশ না। দেখতে পাচ্ছেন পার্থক্যটা? এটা কিন্তু পেশ না, এই জন্য এটা উ পড়েন অনেকে। এটা সদের মাথা, সদের মাথা দিয়ে হামজাতুল ওয়াসল বোঝানো হচ্ছে। রব্বিরহামহুমা, রব্বিরহামহুমা, বির বলতে হবে রকে ভারী করে। আপনি বলতে পারেন যে এখানে তো এর আগে বাজের বি আছে, তাহলে আপনি কেন ভারী করবেন? কারণ রয়ের আগে বাজের না, আসলে রয়ের আগে একটা অস্থায়ী হামজা ছিল, সেটা পড়ে গিয়েছে, সেই জন্য ভারী। ভারী হয়েছে বাজের বিয়ের জন্য না, ভারী হচ্ছে কিসের জন্য? অস্থায়ী হামজা। অস্থায়ী হামজা এখানে না থেকে যদি সরাসরি বাজের বি থাকতো, তাহলে রটা পাতলা হইতো ফিরআউনের নিয়মে। ফিরআউনের নিয়ম তো খেয়াল আছে, ফির পাতলা, সেরকম বীর হইতো তখন। কিন্তু যেহেতু র সাকিনের আগে একটা অস্থায়ী হামজা আছে এবং সেটা পড়ে যাওয়ার কারণে বাজের বি আসছে, তাহলে সেক্ষেত্রেও র সাকিনটা পাতলা হবে। মির সদ, সদ যেহেতু ভারী, এই জন্য এই রটা ভারী হবে। মির সদ, মির সদ নিয়মেরও ব্যতিক্রম আছে, আমরা সামনে দেখব। মোটা বা পাতলা এমন দুইটা র আছে, যেটা মোটাও হয় পাতলা হয়, যেভাবে করেন এটা ঠিক হবে। রয়ের এখানে দুইটা বন্ধু, এক বন্ধু হচ্ছে মোটা, তো সেই বন্ধু খালি রকে নিয়ে খাইতে যায়, সে নিজেও খায় আর সে তো রকেও বেশি বেশি খাওয়ায়, সাথে করে রেস্টুরেন্টে নিয়ে যায়, তাইলে সে হচ্ছে রকে মোটা বানাইতে চাচ্ছে। আর আরেক বন্ধু হচ্ছে জের, জের নিজে পাতলা, জেরের কাজ হচ্ছে পাতলা করা, সে রকে পাতলা বানাইতে চাচ্ছে। তো সেই জন্য দেখেন এখানে র সাকিন, পূর্বে জের বুঝলাম, কিন্তু পরে ভারী হরফ থাকায় মিরসাদার মতো রয়ের ভারী হওয়ার কথা ছিল, আবার ভারী হরফটার সাথে জের থাকায় জের তাকে পাতলা হতে উদ্বুদ্ধ করছে। এই জন্য আলেমগণ বলছে এটা মোটা করে পড়লেও হবে, পাতলা করে পড়লেও হবে। ফিরকিন অথবা ফিরকিন দুইভাবে আপনি বলতে পারবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনা র সম্পর্কে, এবং র সম্পর্কে ইনশাআল্লাহ এই এক ভিডিওতে আমরা আপনাদের যাবতীয় কনফিউশন দূর করে দিব। আমি ছোটবেলা থেকে যখন আমি কোরআন পড়তাম, সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়তাম র উচ্চারণ করা নিয়ে। র কখন ভারী কখন পাতলা হয়, এই নিয়মগুলো। বিশেষ করে কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় সাধারণত অনেকেই ভুল করে থাকেন। আমরা অনেক সময় মসজিদেও ইমামদের তেলাওয়াতেও ভুলগুলো পাই, ফলে সাধারণ মানুষের পক্ষে অনেক সময় বোঝা সম্ভব হয় না যে এখানে রটা কি পাতলা হবে না ভারী হবে, কারণ যাদের কাছ থেকে শুনে তারা ঠিক করবেন, তাদের তেলাওয়াতের মধ্যেই ভুল পাওয়া যাচ্ছে। তো এই জন্য ইনশাআল্লাহ আমরা আজকে র কখন ভারী কখন পাতলা এই সম্পর্কে একটা কমপ্লিট আলোচনা করব। আমরা সিফাতের আলোচনায় বলেছিলাম যে 3টি হরফ আছে যা কখনো ভারী কখনো পাতলা হয়। এই 3টি হরফ হচ্ছে আলিফ, লাম, র। আলিফ সম্পর্কে আমরা আলোচনা করেছি, লাম সম্পর্কে আলোচনা করেছি। আলিফ শুধুমাত্র আগে হরফটা যদি ভারী হয় তাহলে আলিফের উচ্চারণটা ভারী হবে। এরপর আমরা বলেছি যে লাম শুধুমাত্র আল্লাহ শব্দের লামটা ভারী হবে, আর এছাড়া সমস্ত লাম পাতলা। আল্লাহ শব্দের শুরুতে যদি জবর পেশ থাকে তখন ভারী হবে, নয়তো সেটাও পাতলা হবে যদি জের থাকে, আর অন্যান্য সমস্ত লাম পাতলা। তৃতীয় যে হরফটা ছিল সেই র সম্পর্কে আমরা সিফাতের ক্লাসে আলোচনা এই জন্য করি নাই যে এই আলোচনাটা একটু দীর্ঘ, এই জন্য আমরা একটা স্বতন্ত্র ক্লাসে আজকে ইনশাল্লাহ এই সম্পর্কে আলোচনা করব। চলুন আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাই। র এর মাখরাজটা একবার দেখে নিয়ে আমরা আলোচনা শুরু করি। যে র উচ্চারিত হয় তরাফুল লিসান থেকে। তরাফুল লিসান হচ্ছে জিহ্বার শীর্ষ থেকে একটু ভিতরের অংশ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনি রং করা যে অংশটা আছে, এটাই হচ্ছে র এর মাখরাজ। এখান থেকে র আসবে। র উচ্চারণের সময় আমাদের জিহ্বার যেই সামনাটা আছে, যেটা গিয়ে মাড়িতে লাগছে, সেখানে একটু ছোট্ট ফাঁকা থাকবে, যেটা এই ডান দিকের ছবিতে দেখানো আছে। জিহ্বাটা অবতল শেপ হবে এরকম, এবং সামনে এই জায়গায় একটু ফাঁকা থাকবে, এই ফাঁকাটা এখানে দেখানো আছে। যদিও এই ফাঁকা এইভাবে দেখা সম্ভব না, আপনারা কেউ আয়নার সামনে গেলে দেখতে পারবেন না, কিন্তু এখানে ছবিতে বোঝানোর সুবিধার্থে এটা দেখানো হয়েছে। আর 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 এই হচ্ছে র এর আওয়াজ। আচ্ছা, এরপর আরেকটা জিনিস হচ্ছে যে র হরফটা কখনো ভারী এবং কখনো
পাতলা হয় এবং কখন ভারী কখন পাতলা এই নিয়মটা অন্যান্য ভারী বা পাতলা হরফের তুলনায় একটু বেশি দীর্ঘ। তো সেই জন্যই আমরা আজকে স্বতন্ত্র লেকচার বাছাই করলাম। এখানে দেখানো হচ্ছে, দেখেন ডান দিকের ছবিটা হচ্ছে র যখন ভারী হচ্ছে জিহ্বার পেছনটা উঠে যাবে, ফলে এই সাউন্ডটা উপর দিকে যাবে, ঊর্ধ্বগামী হবে আওয়াজটা। আমরা উপর দিকে ঠেলে দিচ্ছি, জিহ্বার এই শেপটার মাধ্যমে উপর দিকে ঠেলে দেওয়ার ফলেই কিন্তু আওয়াজটা ভারী হচ্ছে। ইস্তেআলার হরফ যেগুলো খুসাদক তিনকিদ 7টা হরফ আমরা দেখেছিলাম সিফাতের আলোচনায়। ভারী হরফগুলোর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আওয়াজটাকে, এই ভারী হরফগুলো কি হয়, আওয়াজটা ঊর্ধ্বগামী। ইস্তেআলা মানে হচ্ছে উপর দিকে যাওয়া, আওয়াজটা ঊর্ধ্বগামী হওয়ার কারণে সেটা ভারী হয়। র এর ক্ষেত্রেও তাই, যখন আমরা রকে ভারী করতে চাইবো তখন সামনাটা যেখানে মাড়িতে লাগবে কিন্তু পিছন দিকটা উঁচু করে আমরা র ভারী করে বলবো, র র আর র আর রহমান আর রহমান র আর র, এগুলো হচ্ছে ভারী। হ্যাঁ, কিন্তু যখন আমরা পাতলা র চাইবো, যেমন র জের রি থাকলে, রি থাকলে অথবা কোনো কারণে যদি পাতলা করতে হয় আমাদেরকে, শাররি যেমন পাতলা র, সেখানে আমরা কি করব, জিহ্বার পেছনটা আমাদের নিচু থাকবে, ফলে আওয়াজটা ঊর্ধ্বগামী হবে না, আর ঊর্ধ্বগামী না হলে সেটা ভারী হবে না। এই হচ্ছে জিহ্বার ছবি। এই ছবিটা হচ্ছে একটা থিওরিটিক্যাল আলোচনা, কারণ বাস্তবে আপনি রটা আপনার ভারী হলো কি হলো না, ভারী হলো না পাতলা হলো, আদৌ রয়ের উচ্চারণ ঠিক হচ্ছে কি না, এটা শিক্ষকের সামনে বসে প্র্যাকটিস করা ছাড়া, শিক্ষককে শোনানো ছাড়া আপনার ঠিক করার কোনো উপায় নেই। এই জন্য আমার কাছে আপনারা যে ক্লাসগুলো করছেন এগুলো ইনশাল্লাহ অনেক উপকারী, কিন্তু শিক্ষক যদি আপনার সামনাসামনি, যিনি আপনার ক্লাস শুনে ঠিক করে দিবেন, সেই শিক্ষকটা যদি আপনার না থাকে তাহলে এর ফায়দাটা অপূর্ণ থেকে যাবে, এর উপকারিতা আপনি নিতে পারবেন না। সবার একজন শিক্ষক থাকা মাস্ট, অনলাইন হলেও। এখন অনলাইনে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, তেলাওয়াতের বেশিরভাগ ভুল অনলাইনে ধরা যায়, ফলে অনলাইন শিক্ষক থাকলেও চলবে, কিন্তু একটা শিক্ষক থাকা চাই যার সামনে বসে আপনি উচ্চারণ করবেন এবং সুযোগ্য শিক্ষক আপনার উচ্চারণ ঠিক করে দেবেন। আসুন আমরা চলে আসি আমাদের মূল আলোচনায়, যে র কখন মোটা কখন পাতলা, কখন মোটা বা পাতলা দুইটাই হতে পারে। মোটা র এর ক্ষেত্র হচ্ছে 8টি ক্ষেত্রে র ভারী হয়, এর অর্ধেক 4টি ক্ষেত্রে র পাতলা হয়, এর অর্ধেক 2টি ক্ষেত্রে র মোটা বা পাতলা হয়। এটাই আমরা আজকে দেখব। তবে আমরা আলোচনার সুবিধার্থে আলোচনাটা পাতলা র দিয়ে শুরু করতে যাচ্ছি, যে 4টি ক্ষেত্র সেটা দিয়ে আলোচনা শুরু করব, তার একটা কারণ আছে। প্রথমে আমরা পাতলা র দেখব, তারপরে মোটা দেখব, তারপর ভারী এবং পাতলা দেখব, এবং ইনশাআল্লাহ এমনভাবে দেখব যেন আমাদের সহজ মনে থাকে। প্রথম কথা হচ্ছে, আমাদের র পাতলা হওয়ার যেই মূল কারণ সেটা হচ্ছে, আমরা মনে রাখার চেষ্টা করি, সেটা হচ্ছে জের। র পাতলা হওয়ার মূল কারণ জের বা কাসরা যেটাকে বলা হয়। প্রথম আমরা বলেছি 4 প্রকার এই পাতলা র, আমরা 4টা উদাহরণ দিয়ে মনে রাখবো, মনে রাখতে সহজ হবে। আর এরপরে সেই 4টা কেস কি সেটা আমরা সহজেই বলতে পারবো যদি আমরা উদাহরণ বুঝতে পারি। তাহলে প্রথম কেস হচ্ছে র জের রি অথবা র কাসরা রি, এটা সবসময় পাতলা হবে। রিজালুন, রি কখনোই ভারী হয় না। হ্যাঁ, রি কখনোই ভারী হয় না, কোনো এক্সেপশনাল কেসেও রি ভারী হয় না। রি এরকম করে ভারী করে রি বলাই কষ্ট। তাহলে এই শব্দটা দেখতে পাচ্ছি রজের পাতলা, রিজালুন রি রি রি, এটা আপনাকে চেষ্টা করে পাতলা করতে হবে না, আপনি এমনি পাতলা হবে। আপনাকে যদি বরং বলা হয় যে রি ভারী করে শোনান, এটাই আপনি পারবেন না, তো এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দ্বিতীয় যে কেসটা সেটা হচ্ছে র সাকিন পূর্বে জের, তাহলে এখানেও জেরের একটা ভূমিকা আছে, যে জন্য শুরুতে আমরা বলেছি যে পাতলা হওয়ার মূল কারণ হচ্ছে জের। র সাকিন পূর্বে যদি জের থাকে, অর্থাৎ র এর উপর সুকুন অথবা জজম, অথবা সুকুন বা জজম বলা হয় এটাকে, এবং চিহ্নটায় যে এরকম কমা চিহ্ন থাকতে পারে, অথবা 3 কোণা চিহ্ন অথবা গোল চিহ্ন, যেভাবে থাকুক, সুকুন বা জজম থাকলে আর পূর্বে জের থাকলে সেটা পাতলা। ফির আউনা, সাধারণত এটা পাতলা, সাধারণত। হ্যাঁ, এখানে আমরা বলছি সাধারণত পাতলা, এটার একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে এটা পাতলা হতে হলে 2টা কন্ডিশন আছে। একটা হচ্ছে যে আগের যে হরফটা সেটা যেন অস্থায়ী হামজা না হয়। সামনে আমরা দেখব, ভয়ের কোনো কারণে। অস্থায়ী হামজা কি জিনিস আমরা আজকে বিস্তারিত দেখবো ইনশাআল্লাহ। অস্থায়ী হামজা চিনতে আর কোনো ঝামেলা থাকবে না। তা আগের হরফটা যেন অস্থায়ী হামজা না হয় এবং পরের হরফটা যেন ভারী না হয়। ভারী হরফ ইস্তেআলার হরফ খুসাদ ও তিনকিদ, খা সাদ ضاد غين طا قاف ظا, অথবা সাদ দাদ তা যা কাফ গাইন খা, এই 7টা বাদে অন্য যে কোনো পাতলা হরফ, যেমন আইন অথবা যে কোনো হরফ থাকতে পারে। এই অবস্থা যদি হয় তাহলে র সাকিন, পূর্বে জের আছে, পূর্বেরটা অস্থায়ী হামজা নয়, এটা হামজাই নয়, যেমন আমরা এখানে উদাহরণে ফা। পরের হরফটা কি বলছি, পাতলা হরফ, যেমন আইন একটা পাতলা হরফ।
সেই ক্ষেত্রে এই রটা কি হবে, এই রটা পাতলা হবে। ফির আউনা বলবো, ফির আউনা, ফির বলবো না, এটা ভারী করা সম্ভব কিন্তু ভারী করব না। আগেরটা রিজা আলুন, এখানে এটা ভারী করাই মুশকিল, কিন্তু ফির আউনা এটা ভারী করা সম্ভব কিন্তু করব না। ফির ফির পাতলা রাখবো, ফির বলবো না, ফির ফির এটা হচ্ছে ভারী। হ্যাঁ, ফির ফির আমরা বলবো ফির ফির আউনা। আশা করি এটা ক্লিয়ার। 3 নম্বর হচ্ছে হিজরিন শব্দ যদি আমরা থেমে যাই। হিজরিন, এখানে রতে 2 জের আছে, অবশ্যই পাতলা, কিন্তু এখানে এই অবস্থা বলা হচ্ছে না, বলা হচ্ছে যদি থেমে যায়। দেখেন থেমে গেলে কি সুকুন দিয়ে থামছি, এই অবস্থায় র সাকিন, র সাকিন আসলেই পূর্বে কি এটা দেখতে হয়, পূর্বেরটাও সুকুন আছে, পূর্বের হরফটাও সুকুন আছে এবং একটা পাতলা হরফ। এখানে পাতলা হরফ থাকাটা জরুরি কি? হ্যাঁ, পাতলা হরফ না থাকলে, ভারী হরফ থাকলে নিয়মটা খানিকটা পরিবর্তন হবে, এটা আমরা সামনে দেখবো। তবে আপাতত ধরে নিই আগেরটা পাতলা হরফ, র সাকিন, পূর্বে একটা পাতলা হরফ যেটা সাকিন, জিম অবশ্যই পাতলা। হ্যাঁ, আর তার পূর্বে জের, তাহলে এই রটাও পাতলা হবে। হিজর, এটা অনেকে ভুল পড়েন। হ্যাঁ, আমরা সূরা আল ফাজরে এটা অনেক সময় ভুল পড়তে শুনি, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এভাবে পাতলা করে পড়তে হবে। অনেকে বলেন হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এটা ভুল। হ্যাঁ, হিজর না, হিজর। হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, শুরুতে ওয়াল ফাজর ভারী, ওয়ালায়ালিন আশর ভারী, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ভারী, ওয়াল-লাইলি ইযা ইয়াসর ভারী, হাল ফি যালিকা কাসামুল লিযি হিজর, এটা পাতলা। যারা সূরা আল ফাজর পড়েন তারা এটা খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে এটা পাতলা কেন হলো? র সাকিন আছে, সাকিন থাকলে পূর্বে কি সেটা দেখব। পূর্বে কি জের আছে? না, পূর্বে জের নাই। এবার পূর্বের হরফটাও সুকুন বা জজম দেওয়া এবং সেটা পাতলা হরফ, তার পূর্বে জের, র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে জের, সাধারণ নিয়ম হচ্ছে এটা পাতলা, এই রটা পাতলা হবে, হিজর। আচ্ছা, লাস্ট যে পাতলার ক্ষেত্র এবার দেখেন, এই শব্দটা হচ্ছে র যখন সাকিন হয় পূর্বে ইয়া সাকিন থাকে। 2টা শব্দ আমি নিয়ে এসেছি, এখানে রটা সাকিন নাই, এখানে দেখতে পাচ্ছেন 2 পেশ, কদিরুন খয়রুন। তার মানে আমি বলতে চাচ্ছি যখন ওয়াকফ করবেন, যখন এখানে থেমে যাবেন, আমরা জানি সুকুন দিয়ে থামতে হয়, থামার ক্ষেত্রে 2টা সুকুন হবে, দেখতে পাচ্ছেন এখন সুকুন চলে আসছে কিন্তু আপনাদের স্লাইডে। আচ্ছা, এই অবস্থায় এটা কি বলতে হবে? কদির পাতলা, খয়র পাতলা, এইটা অনেকে ভুল করে, খয়র ভারী করে, অনেকে ভারী করে, খয়র পাতলা হবে, কদির পাতলা হবে। এখানেও অনেকে ভারী করতে শোনা যায়, যেমন নাসির শব্দে সদ ভারী থাকে, অনেকে বলেন নাসির, কদির, এগুলি কিন্তু ভুলটা বলছি। হ্যাঁ, ঠিকটা হচ্ছে কদির, নাসির, এবং এটা খয়র, খয়র, খয়র না। হ্যাঁ, খয়র না। মনে রাখবেন, র সাকিন পূর্বে ইয়া সাকিন পেয়ে গেলেই চোখ বন্ধ করে পাতলা, র সাকিন পূর্বে ইয়া সাকিন পেয়ে গেলেই পাতলা। হ্যাঁ, র একজন বলছেন পাতলা হলে কি তাকরার হবে? হ্যাঁ, তাকরার যেটা রয়ের, যেটা বিল্ট ইন তাকরার, রয়ের যে মধ্যে যেই কম্পনটা ছাড়া এটা র হবে না, সেই বেসিক কম্পনটা সবসময় থাকবে, ভারী হোক পাতলা হোক। হ্যাঁ, কদির, খয়র। আচ্ছা, এখন তাহলে দেখেন, র সাকিন পূর্বে ইয়া সাকিন থাকলে তার পূর্বে এমনকি জবর থাকলেও রটা পাতলা হবে, এইটা খেয়াল রাখেন। কারণ খয়র, এটাকে যারা ভারী করে খয়র বলেন তারা ভুলটা কি করেন, ভুলটা কেন হয়, তাদের কনফিউশনটা হয় এই জন্য যে র সাকিন পূর্বে ইয়া সাকিন আছে কিন্তু তার পূর্বে তো জবর আছে, আর নর্মালি র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে জবর থাকতে রটা ভারী হওয়ার কথা ছিল। যেমন ওয়াল ফাজর, এখানে যেমন রটা ভারী, তেমনি তারা মনে করেন যে এখানে তো জবর আছে, তাহলে খয়র ভারী হবে না কেন? ভারী হবে না এই জন্য যে র সাকিনের আগে ইয়া সাকিন আছে, আর ইয়া সাকিন থাকলে এর আগে যাই থাকুক আমার দেখার তো দরকার নাই, জবর যে যা থাকুক রটা পাতলাই হবে, তাহলে খয়র পাতলা হবে, এটা মনে রাখবেন, আপনারা ভুল করবেন না। কদির এটাও পাতলা হবে। তাহলে পাতলা রয়ের 4টা ক্ষেত্র আমরা দেখলাম। এইবার আসেন এগুলোকে আমরা ডিফাইন করি। 4টা ক্ষেত্র কি? আমরা এতক্ষণ এক্সাম্পল দেখেছি কিন্তু আমরা বলি নাই যে সেই ক্ষেত্রগুলো কি। 1 নম্বর হচ্ছে যখন র জের থাকে, যেমন রিজালুন, রিজকিন। 2 নম্বর হচ্ছে র সাকিন তার পূর্বে স্থায়ী জের। হ্যাঁ, ফিরআউনা, স্থায়ী জের মানে অস্থায়ী হামজা নাই, অস্থায়ী হামজার সাথে যদি জের থাকে সেটা হচ্ছে অস্থায়ী জের, আর অস্থায়ী জের থাকলে এটা ভারী হবে, একটু পরে আমরা দেখব। এবং আর একটু বাড়াইতে পারতাম, আমরা এখানে সংক্ষেপে লিখছি যে পরের হরফটা পাতলা, এটা আমরা সংক্ষেপ করতে গিয়ে এখানে লিখি নাই। র সাকিন পূর্বে স্থায়ী জের, পরের হরফ, র সাকিনের পরের হরফ পাতলা, তাহলে রটা পাতলা হবে, ফিরআউনের মতো।
র সাকিন তার পূর্বের হরফ সাকিন, তার পূর্বের হরফে জের, যেমন হেজির শব্দে ওয়াকফ করলে অবশ্যই এখানে কিন্তু হেজিরিন কেউ পড়ে গেলে না থামলে কিন্তু পাতলা, এবং থামলেও পাতলা এখানে, কিন্তু আমি যে কেসটা আমরা বলতে চাচ্ছি র সাকিন কখন হবে, এটা তো দুই জের আছে, থামলে সাকিন হবে। হ্যাঁ, র সাকিন তার পূর্বের হরফটা সাকিন, তার পূর্বের হরফে জের হেজির, এই রটা কি হবে, পাতলা হবে। র সাকিন তার পূর্বে ইয়া সাকিন থাকলেই পাতলা হবে, যেমন খয়র শব্দ যদি আমি থেমে যাই, যদি না থামি খয়রুন, অরু পেশ ভারী, কিন্তু থামলে যেহেতু সুকুন আসছে, আগে কি আছে ইয়া সাকিন, চোখ বন্ধ করে পাতলা, খয়র, কদির চোখ বন্ধ করে পাতলা, র সাকিন পূর্বে ইয়া সাকিন। তাহলে এই চারটা হচ্ছে র পাতলা রয়ের ক্ষেত্র। এবার আসেন মোটা রয়ের 8টা ক্ষেত্র আমরা দেখব, খুব সহজ ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে র জবর, মোটা হওয়ার কারণ, মূল কারণ হচ্ছে জবর বা পেশ। র পাতলা হওয়ার মূল কারণ জের, ভারী হওয়ার মূল কারণ, মোটা আর ভারী একই কথা, ভারী বা মোটা হওয়ার মূল কারণ হচ্ছে জবর বা পেশ। যেমন র জবর সবসময় ভারী, রজুল, রজুল। তারপর র সাকিন পূর্বে জবর থাকলে ভারী, তার না, র সাকিন পূর্বের হরফ জবর আছে, তাহলে রটা ভারী হবে, তার বলবো, তার বলবো না। হ্যাঁ, তার না, তার না, তার, তার, তার মিহিম, অনেকে তার মিহিম বলেন। হ্যাঁ, এটা বড় ভুল না, বড় ভুল না, নামাজ নষ্ট হয়ে যাবে এরকম কিছু না। আমাদের তো টেনশন কি, আমাদের সবসময় টেনশন হচ্ছে নামাজ বাতিল হয়ে যাবে। সবসময় বলি যে নামাজে তাজবিদ নিয়ে কোনো টেনশন করবেন না, তাজবিদে ভুল হয়ে নামাজ বাতিল হবে না। এমনকি বড় ভুল হয়ে গেলেও, কারণ ইচ্ছাকৃতভাবে তো কেউ এটা করে না, ইচ্ছাকৃতভাবে হলে সেটা ভিন্ন, কিন্তু কেউ তো ইচ্ছাকৃতভাবে কে কোরআন তেলাওয়াত করতে ভুল করে, সুতরাং নামাজ নষ্ট হয়ে যাচ্ছে এই টেনশনে নামাজ মতো তাজবিদ ঠিক করবেন না। আগেও বলেছি, আবারও বলছি, তাজবিদ ঠিক করবেন শুধু উস্তাদের সামনে যখন বসবেন তখন। তার র সাকিন পূর্বে জবর ভারী হবে, র পেশ সবসময় ভারী হবে। দেখেন র জবর অথবা র সাকিন পূর্বে জবর, র পেশ, অরুজিকু, এইটা অনেকের ভারী হয় না, এটা উস্তাদের কাছে ঠিক করা লাগতে পারে। অরু এটা হচ্ছে ভারী। হ্যাঁ, রু পাতলা, রু পাতলা, অরু, অরু, রুজিকু, কাফারু। হ্যাঁ, এবং র সাকিন পূর্বে পেশ, যেমন ফুর কনা, ফুর কনা, এই রটাও কি হবে, ভারী হবে। তাহলে এই 4টা ক্ষেত্র সহজেই মনে রাখতে হবে, তাই না? র জবর র পেশ, অথবা র সাকিন পূর্বে জবর, অথবা র সাকিন পূর্বে পেশ। হ্যাঁ, র জবর অথবা র সাকিন পূর্বে জবর, র পেশ অথবা র সাকিন পূর্বে পেশ, এই 4টা ক্ষেত্র মনে রাখা সহজ, জন্য 4টাকে আগে আনলাম। তাহলে এই 4টা এখানে লেখা আছে। র জবর যেমন রজুলুন, রশাদা, অথবা র সাকিন তার পূর্বে জবর, যেমন তারদাউনা, আরদ, অথবা র পেশ যেমন রুজিকু, কাফারু, র সাকিন তার পূর্বে পেশ যেমন ইউরজাকুন, ফুরকানা, এগুলো ভারী র। এইবার ভারীরা তাহলে 4টা পেলাম, আরও 4টা আছে, ভারীরা আরও 4টা আছে না? এই 4টা একটু ঝামেলা, এই জন্য পরে রেখেছি, বেশি ঝামেলা না। দেখেন প্রথমটা হচ্ছে র সাকিন তার পূর্বে সাকিন, তার পূর্বে জবর, কিন্তু শর্ত হচ্ছে তার পূর্বে সাকিনটা ইয়া ছাড়া অন্য কিছু, কারণ আমরা বলেছি র সাকিন পূর্বে ইয়া সাকিন থাকলেই রটা পাতলা, এটা আগে খয়রের মধ্যে আমরা বলেছি। কিন্তু যদি ইয়া সাকিন ছাড়া অন্য কোনো সাকিন থাকে এবং তার পূর্বে জবর থাকে, তাহলে সেটা ভারী হবে। যেমন এখানে যদি আমরা থেমে যাই, তাহলে আমরা কি পড়বো, ওয়ালফা জেরি ছিল পাতলা, রি থাকায় জের পাতলা, কিন্তু থেমে যাওয়ার কারণে আমরা র সাকিন পূর্বে সাকিন ইয়া ছাড়া অন্য এবং তার পূর্বে জবর থাকায় ভারী করব, ওয়াল ফাজর, ওয়াল ফাজর, ওয়াল ফাজে, ফাজে কলকলা সহ, ওয়াল ফাজর, ওয়াল ফাজর। হ্যাঁ, ভারী। তারপর দেখেন যদি ইয়া সাকিন থাকতো কি হতো, বয়র, ভারী, কিন্তু ইয়া সাকিন যদি থেমে যাই, সুকুন দিয়ে যদি থামি, বয়র, এটা পাতলা হয়ে গেল। কেন? একটু আগে বললেন উস্তাদ র সাকিন পূর্বে সাকিন তার পূর্বে জবর, এটা মোটা হবে না। ইয়া সাকিন থাকলে আগেই বলেছি পাতলা হয়ে যাবে, তাহলে এটা কিন্তু বয়র ছিল, কারণ র জবর র ভারী ছিল, কিন্তু থামার কারণে র সাকিন পূর্বে ইয়া সাকিন, চোখ বন্ধ করে পাতলা, বয়র। এটা মাঝখানে নিয়ে আসলাম আপনাদেরকে আবার নিয়মটা মনে করার দর্জন। যাই হোক, ওয়াল ফাজর ভারী হবে আমরা বুঝেছি। র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে পেশ থাকলেও একই নিয়ম, ভারী হবে। যেমন খুস, খুস, রিন, রিন জের থাকে পাতলা, থামার কারণে সুকুন এসেছে, এখন ভারী, খুসর, খুসর, ভারী হবে। আচ্ছা, এই দুইটাও খুব ঝামেলা কিছু নাই। এইবার ঝামেলার জায়গা আমাদের, সেটা হচ্ছে ইয়র জিই। ইয়র জিই ছোটোবেলা থেকে আমার মনে হয় আপনারাও অনেক কনফিউশনে থাকেন, আমিও ছিলাম, যে এটা কি ভারী না পাতলা। এখানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে র সাকিনের পূর্বে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অস্থায়ী হামজা, এবং আমি যেভাবে লিখেছি এই লেখাটা ভুল,
আমি ভুলভাবে লিখেছি, এটা ভুলভাবে লিখেছি হচ্ছে প্রাথমিকভাবে আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে ই পড়তে হবে জের দিয়ে, কিন্তু এটা আসলে প্রথম কথা হচ্ছে এটা এভাবে লেখা থাকে না। মুসহাফে এটা কীভাবে লেখা থাকে আপনারাও দেখবেন, মুসহাফে এটা হয় এইভাবে লেখা থাকে, একটা খালি আলিফ, এটাকে অনেকে বলেন কি আপনারা খালি আলিফ, জবরজের পেশ নাই। এর মানে হলো এটা একটা অস্থায়ী হামজা, আরবিতে বলে হামজাতুল ওয়াসল। অস্থায়ী হামজা মানে যেটা মিলিয়ে পড়লে উচ্চারণ হয় না। অস্থায়ী হামজা কি? যেই হামজা মিলিয়ে পড়লে উচ্চারণ হয় না, সহজ। অস্থায়ী হামজা মিলিয়ে পড়লে উচ্চারণ, আমরা দেখবো উদাহরণ দিয়ে দেখবো যে মিলিয়ে পড়লে উচ্চারণ হয় না। কিন্তু যদি শব্দটা শুরু থেকে আমি পড়ি তখন হামজাটা উচ্চারণ হয়। যেমন এটা আমরা ই ইয়র হামজা উচ্চারণ হয়েছে, ইয়র জি ই পড়তে হবে, ইয়র জি ই ভারী করে রকে ভারী করতে। আচ্ছা, অস্থায়ী হামজা তাহলে এটা হচ্ছে কি বললাম, অস্থায়ী হামজা কীভাবে লেখা থাকে বললাম, একটা পদ্ধতি মনে রাখেন, অস্থায়ী হামজা লেখার একটা পদ্ধতি হচ্ছে খালি আলিফ দিয়ে লেখা। তাহলে শুরুতে আপনারা যেটা দেখেছিলেন জের দিয়েছিলাম, এটা আপনাদের বোঝানোর জন্য, কিন্তু এই লেখাটা কোরআন লেখার রীতি অনুযায়ী ভুল লেখা থাকবে এইভাবে। হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করবেন যে তাহলে বুঝবো কিভাবে এটা কি জবর পড়বো না জের পড়বো না পেশ পড়বো, এটা বলছি। তার আগে একটা জিনিস শিখাই আপনাদেরকে যে অস্থায়ী হামজা লেখার আরেকটা সিস্টেম আছে। এটা হচ্ছে এই চিহ্নটা, যেটা এতদিন আপনারা অনেকে মনে করেছেন এটা পেশ, কিন্তু ভালো করে খেয়াল করেন এটা ছোট সদ, একটা সদের মাথা, এটা একটা সদের মাথা, এটা কিন্তু পেশ না। দেখতে পাচ্ছেন পার্থক্যটা? এটা কিন্তু পেশ না, এই জন্য এটা উ পড়েন অনেকে। এটা সদের মাথা, সদের মাথা দিয়ে হামজাতুল ওয়াসল বোঝানো হচ্ছে। কোনো কোনো মুসাফে এইভাবে লেখা থাকে, কোনো কোনো কোরআনে এইভাবে লেখা থাকে, কোনো কোনো কোরআনে খালি আলিফ থাকে। যে কোনোটা থাকতে পারে। এটা থাকলেও আপনি বুঝবেন যে এটা আসলে জের জবর পেশ কিছুই না, এটা একটা হামজাতুল ওয়াসল, অস্থায়ী হামজা, যে হামজাটা মিলিয়ে পড়লে থাকে না, শুরু থেকে পড়লে থাকে। তো এই জন্য এটা এখানে উপরে সদের মাথা আছে বলে পেশ পড়বো এমন না, আমাকে জের জবর না পেশ পড়বো সেটা আমি অন্য একটা নিয়ম দিয়ে বুঝতে হবে। আপাতত এখন আমরা এটা জানি যে এটা জের আছে, ধরে নেন। এখন কিভাবে বুঝলাম, শিওর হইলাম জের আছে, এটা আমি পরে শিখাচ্ছি, কিন্তু এখন ধরে নেন আপনি তো জানেন শব্দটা ইয়র জেরি, এই অস্থায়ী হামজার সাথে জের থাকলে এই রটা ভারী পড়তে হবে, ইয়র জেরি পড়তে হবে ভারী করে, শুরু থেকে পড়লেও মিলিয়ে পড়লেও ভারী পড়তে হবে। ইয়র জেরি এটা হচ্ছে শুরু থেকে পড়ার উদাহরণ। আচ্ছা, মিলিয়ে পড়লে আগেরটার সাথে মিলিয়ে পড়া আমরা দেখব। তার আগে একটা দেখি এখন অস্থায়ী হামজা যে আমরা এতক্ষণ বলছি সেটার মানে কি, যে মিলিয়ে পড়লে থাকে না বললাম না, এই মানেটা ব্যাখ্যা করার জন্য এই স্লাইডটা, আর কিছু না। অর্থাৎ এখানে আল মুতমাইন্নাতু, এখন যে মিলিয়ে পড়তাম আমরা, এটা এই শব্দের সাথে এই শব্দ মিলাতাম, তাইলে কি পড়তাম, তা গিয়ে রকে ধরতো, তাই না? আর তাইলে এই অস্থায়ী হামজাটা পড়ে যেত, উচ্চারণ হতো না। এটাই হচ্ছে মিলিয়ে পড়লে এটা থাকে না, এই জন্য একে অস্থায়ী হামজা বলা হয়। পড়া হতো আল মুতমাইন্নাতু তুরজিই, এবং তখন র সাকিন পূর্বে পেশ হওয়ায় রটা অবশ্যই ভারী হতো, এটাতে কোনো ঝামেলা নেই। কিন্তু এটা জাস্ট দেখাচ্ছি আপনাকে কি দেখানোর জন্য, মিলিয়ে পড়লে থাকে না হামজা, এর মানে কি বুঝতে পারছেন তো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু তুরজিই, মিলিয়ে পড়লে তোর বললাম এইটা থাকে না, কিন্তু যদি শুরু থেকে পড়ি আমরা ইরজিই পড়বো। হ্যাঁ, জের দিয়ে পড়বো, ইরজিই। আচ্ছা, জের দিয়ে পড়বো, এবং অস্থায়ী হামজার সাথে জের থাকায় বা অস্থায়ী জের থাকায় এটা ব্যতিক্রম মোটা হবে। একটু আগে বলেছিলাম ফির রাউন, রসাকিন পূর্বে জের থাকলে পাতলা হওয়ার কথা, কিন্তু এখানে রসাকিন পূর্বে জেরটা যেহেতু অস্থায়ী হামজার সাথে জের বা অস্থায়ী জের, সেই জন্য এটা রটা ভারী হবে, ইয়র পড়তে হবে, ইর বলবো না, ইর জিই না, ইয়র জিই। কিন্তু স্থায়ী হামজা থাকলে আবার পাতলাই হবে। তাইলে এটা শুধুমাত্র এই অস্থায়ী হামজাটার জন্য প্রযোজ্য। বলেন তো অস্থায়ী হামজা কীভাবে লেখা হয়? ঠিকই বলেছেন, দুইভাবে, হয় খালি আলিফ থাকবে, খালি আলিফ দেখে বোঝা যাবে অস্থায়ী হামজা, অথবা হামজার উপরে সদের একটা ছোট মাথা থাকবে, সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা অস্থায়ী হামজা। এটা জের দিয়ে কেন পড়বো, তাই না? কেন জের দিয়ে পড়বো, হ্যাঁ এটা এখন আমরা দেখছি, এটা এখন আমরা দেখবো, কিন্তু এখন আগে ভারী পাতলা কথা শেষ করি। এখন ধরে নেন ওস্তাদ বলছে জের দিয়ে পড়তে, আচ্ছা জের দিয়ে পড়বো, কিন্তু কেন এটা আমি বলছি, কিন্তু তার আগে ভারী পাতলা বুঝলেন তো, এর ভারী হবে, তাইলে এর জেই পড়তে হবে, শুরু থেকে পড়লেও ভারী করে এর জেই পড়তে হবে। কেন? রসাকিন পূর্বে জের, কিন্তু জেরটা এসেছে কিসের সাথে? অস্থায়ী হামজার সাথে। হ্যাঁ, একই কথা বারবার বলছি যেন আপনাদের মাথায় ঢুকে যায়, মুখস্থ হয়ে যায়।
চলেন এইবার দেখব অস্থায়ী হামজা থাকলে কিভাবে পড়তে হয়। দেখেন তিনটা শব্দ আপনাদের সামনে নিয়ে আসছি এবং তিনটারই শুরুতে অস্থায়ী হামজা আছে, তাই না? এভাবেও থাকতে পারে অস্থায়ী হামজা, এভাবেও থাকতে পারে খালি আলিফ। খালি আলিফটা দিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, প্রথম শব্দটা আমরা কি পড়ব? এর ক্যাউ না ওর ক্যাউ না আর ক্যাউ? আমরা তো শুরুতে হামজা আছে একটা অস্থায়ী, শুরু থেকে পড়লে একটা জবর দেওয়া যায়, জের দেওয়া যায়, কোনটা দিব? হ্যাঁ, পরেরটা কি পড়ব? আর কুদ জবর দিয়ে নাকি ওর কুদ নাকি এর কুদ? এবং 3 নম্বরটা ইরজিই, এটা আমরা জানি কিন্তু কিভাবে বুঝলাম? তাহলে রয়ের আগে অস্থায়ী হামজা থাকলে তিনটাই ভারী, যাই দেই আমি। দেখেন যদি আমি এটার শুরুতে জবর দিই তাহলে তো ভারী, পেশ যদি দেই ওর সেটাও ভারী, জের দিলেও ভারী, কারণ এখন আমরা দেখলাম অস্থায়ী হামজা হওয়ায় এর সাথে যেটা ভারী হবে। তাহলে এই ধরনের শব্দ আসলে যে ভারী হবে এটা নিয়ে কোনো ঝামেলা আছে? নাই তো ঝামেলা। বাকি রইল জের না জবর না পেশ। এটা নিয়মটা বলেছি খুব সোজা। তৃতীয় হরফটা দেখব। তৃতীয় হরফে পেশ থাকলে হামজা পেশ দিয়ে পড়তে হবে, নতুবা হামজা জের দিয়ে পড়তে হবে, জবর দিয়ে পড়ার কোনো প্রশ্ন নাই। খুব সহজ নিয়ম। তাহলে দেখেন তৃতীয় হরফ দেখব। তাহলে প্রথম এখানে শব্দটায় তৃতীয় হরফে কাফে জবর আছে, তাইলে এটা আমরা জের দিয়ে পড়ব। এখানে দ্বিতীয়টায় কাফে পেশ আছে, তাইলে এটা আমরা পেশ দিয়ে পড়বো। আমরা বলছি তৃতীয় হরফে পেশ থাকলে আমরা হামজাকে পেশ দিয়ে পড়বো, নতুবা জের দিয়ে পড়বো। তাহলে তৃতীয় হরফে জবর থাকলেও হামজাকে জের দিয়ে পড়বো, তৃতীয় হরফে জের থাকলেও হামজাকে জের দিয়ে পড়বো। এই জন্য প্রথমটা পড়তে হবে ইয়র ক্যাউ, ইয়র, কারণ তৃতীয় হরফে জবর পাইছি জের। এটা পড়তে হবে ওর কুদ, পেশ দিয়ে, কারণ তৃতীয় হরফে পেশ পাইছি মানে পেশ। এটা পড়তে হবে ইরজিই, তৃতীয় হরফে জিমে জের পাইছি, এই জন্য এটা জের দিয়ে পড়তে হবে ইরজিই। আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে নিয়ম। তাইলে দেখেন এই দুইটা ক্ষেত্রে জের, একটা ক্ষেত্রে পেশ। কখন পেশ এটা দিয়ে মনে রাখেন, তৃতীয় হরফ পেশ থাকলে এটা পেশ, ওর কুদ। তাইলে বাকিগুলি জের, ইর ক্যাউ এবং ইরজিই সবগুলি জের। তৃতীয় হরফে পেশ না থাকলেই জের। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা এবার আসেন, 4টা শব্দ নিয়ে আসছি। তাহলে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখেন হামজাতুল ওয়াসল দেখা যাচ্ছে উপরে, সদের ছোট মাথা, তাই না? আরেকটা ফন্ট কি আনছি আমি? হ্যাঁ, অথবা কি থাকবে? খালি, খালি আলিফ, তাই না? দুইভাবে থাকবে। দেখেন এগুলি কীভাবে পড়তে হবে আমি দেখব। তার আগে হামজাতুল ওয়াসলটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন। প্রথম শব্দে রব্বির হামহুমা, এখানে একটা হামজাতুল ওয়াসল আছে। পরেরটা আমি রুতাবু, এখানে হামজাতুল ওয়াসল আছে। এরপরে কিল লাহুমু রুকিউ লিমানি রুতাব। আচ্ছা, এই সবগুলো হামজাতুল ওয়াসল, র সাকিন তার পূর্বে হামজাতুল ওয়াসল, এভাবে থাকতে পারে। অথবা কি থাকতে পারে? খালি আলিফ, তাই না? হ্যাঁ, র সবসময় তাকরার হবে, তাই না? ক্লাসের শুরুতে একবার বলেছি, আবার বলছি, হয়তো আপনি ক্লাসের শুরুতে ছিলেন না। র তাকরার সবসময় হবে। তাকরার মানে কি? তাকরার মানে হচ্ছে জিহ্বার অগ্রভাগের কম্পন। এই কম্পন না থাকলে তো এটা র হবে না, সেই জন্য তাকরার থাকবে, কিন্তু তাকরার বেশি হয়ে যেন র এর রিপিটেশন না হয়। একটা হচ্ছে জিহ্বার কম্পন, এটা থাকবে, আরেকটা হচ্ছে র এর দ্বিরুক্তি, দুইবার র, এটা থাকবে না। তাহলে আর আর একবার কেঁপে তারপর আস্তে আস্তে কাঁপুনিটা যদি লম্বা করেন মিলিয়ে যাবে। হ্যাঁ, ইর অথবা আর আর, এখানেও কম্পন আছে কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, পাতলার ক্ষেত্রেও ভারীর ক্ষেত্রেও। কিন্তু যেটা করা যাবে না এটা হচ্ছে র এর তাকরার হবে না, অর্থাৎ র রিপিটেড হবে না। আর আর ভুল, চানাচুরালার আওয়াজটা ভুল, আর এটা না, কিন্তু কারণ এটা বারবার বাড়ি খাচ্ছে জিব্বাটা, এটা ঠিক না। কিন্তু আর শুরুতে একবার কাঁপবে, তারপর আস্তে আস্তে যদি লম্বা করেন মিলিয়ে যাবে। আর রহমান, হ্যাঁ, তারপরে পাতলা হইলেও তাই। আচ্ছা আসেন আমরা আমাদের কথায় ফিরে আসি। দেখেন র সাকিন পূর্বে খালি আলিফ, এখানেও দ্বিতীয় শব্দ আমি রুতাবু, র সাকিন পূর্বে খালি আলিফ, এখানেও র সাকিন পূর্বে খালি আলিফ, র সাকিন পূর্বে খালি আলিফ। তার মানে এই সবগুলো র এর আগে অস্থায়ী হামজা আছে, তাহলে চোখ বন্ধ করে রটা ভারী হবে। কারণ অস্থায়ী হামজায় আমি জের দিব না জবর দিব, পেশ দিব? জবর তো হবে না, জের বা পেশ, জের বা পেশ যাই হোক মিলিয়ে শুরু থেকে পড়ার ক্ষেত্রে যেটাই হোক ভারী হবে, আর মিলিয়ে পড়ার ক্ষেত্রেও ভারী হবে, মিলিয়ে পড়ার ক্ষেত্রেও ভারী হবে। যেমন রব্বির হামহুমা, রব্বির রব্বির হামহুমা, বিয়র বলতে হবে রকে ভারী করে। আপনি বলতে পারেন
যে এখানে তো এর আগে বা জের বি আছে, তাহলে আপনি কেন ভারী করবেন? কারণ রয়ের আগে বা জের না, আসলে রয়ের আগে একটা অস্থায়ী হামজা ছিল, সেটা পড়ে গিয়েছে, সেই জন্য ভারী। ভারী হয়েছে বাজের বিয়ের জন্য না, ভারী হচ্ছে কিসের জন্য? অস্থায়ী হামজা। অস্থায়ী হামজা এখানে না থেকে যদি সরাসরি বাজের বি থাকতো তাহলে রটা পাতলা হইতো ফির রাউনের নিয়মে। ফির রাউনের নিয়ম তো খেয়াল আছে, ফির পাতলা, সেরকম বীর হইতো তখন। কিন্তু যেহেতু রসাকিনের আগে একটা অস্থায়ী হামজা আছে এবং সেটা পড়ে যাওয়ার কারণে বাজের বি আসছে, তাহলে সেক্ষেত্রেও র সাকিনটা পাতলা হবে। তাহলে মনে রাখবেন, র সাকিনের আগে যদি অস্থায়ী হামজা বা অস্থায়ী জের থাকে, অস্থায়ী জেরটা বলা হয়েছে আসলে অস্থায়ী জের বলার কোনো দরকার নেই। অস্থায়ী জের কথাটা বলা হয়েছে কেন? কারণ জবর বা পেশ থাকলে ভারী হয়, এটা তো সবাই জানি, কিন্তু জের থাকলে পাতলা হওয়ার কথা ছিল, এই যে এক্সেপশন, এই জন্য বারবার জের বলতেছি। নতুবা আমি জের না বললেও হয়, আমি বলতে পারি র সাকিনের আগে অস্থায়ী হামজা, বাস র ভারী। হামজাটা পড়লেও ভারী, আর যদি আগে থেকে মিলিয়ে পড়ি, হামজাটা উচ্চারণ না করি, তাহলেও ভারী। এই কথা দেখেন, বুঝতে কোনো কষ্ট আছে নাকি? বিলিসানিন বাঙালিন মুবিন, সোজা স্পষ্ট বাংলা ভাষায় বললাম। র সাকিন পূর্বে অস্থায়ী হামজা থাকলেই সেই রটা ভারী হবে, সেই হামজাটা পড়া হোক বা না হোক। যদি শুরু থেকে হামজা সহ পড়ি তাহলেও, অথবা আগে থেকে মিলিয়ে পড়ি তাহলেও সেটা ভারী হবে। তাহলে এই সবগুলো ভারী হবে চোখ বন্ধ করে, যেভাবে পড়েন আপনি। রব্বির হামহুমা, রব্বির হামহুমা বলার সময় আপনি রকে ভারী করবেন, রব্বির হামহুমা বলবেন না, রব্বির বলবেন না, বিয়র বলবেন, রব্বির হামহুমা। আর যদি এখান থেকে শুরু থেকেও পড়তেন তাও বলতেন ইয়র হামহুমা। আমিয়র, ইয়র কেন ই দিয়ে পড়লাম এটা তো বুঝছেন, তৃতীয় হরফ জবর আছে, পেশ নাই, তার মানে জের। আমিয়র রোতাবু একই ব্যাপার, হ্যাঁ, আমিয়র রোতাবু, এগুলো সবগুলো আল কোরআনের এক্সাম্পল। এক কথায় অস্থায়ী হামজা থাকলেই ভারী হবে, হ্যাঁ, র সাকিনের পূর্বে অস্থায়ী হামজা থাকলেই ভারী হবে। আমিয়র রোতাবু ভারী, যদি কেউ শুরু থেকে পড়ে ইয়র রোতাবু ভারী। কিলা লাহুমুর কাউ ভারী, হ্যাঁ, মোর মোর, কিলা লাহুমুর কাউ, কেউ যদি এখান থেকে শুরু থেকে পড়ে ইয়র কাউ, এটাও ভারী। লিমান ইয়ারতাদ, এখানেও একই প্রশ্ন আসতে পারে যে র সাকিন পূর্বে তো নুন জের নি, তাহলে নিয়র কেন বললেন? তার কারণ হচ্ছে র সাকিনের পূর্বে একটা অস্থায়ী হামজা আছে। এই অস্থায়ী হামজাটা যখন আমরা লিমান ইয়ারতাদ বলে পড়ে যাই, তখন যে আরবি ভাষা জানে না সে বুঝতে পারবে না। এখানে একটা অস্থায়ী হামজা ছিল, সেটা বুঝতে গেলে তাকে আরবি ভাষা জানতে হবে, অথবা কোরআন দেখে পড়েছে সে কখনো আগে, সে জানে যে আগে একটা অস্থায়ী হামজা, তাহলে শুনে বুঝবে না, শুধু শুনে সে মনে করবে লিমা নিয়র ত্যাব। শুনে কেউ বলতে পারে যে আপনি ভুল পড়ছেন, নিয়র কেন বলছেন, নির বলতে হবে, কারণ ফির রাউন আমরা জানি পাতলা, নির ফির যেমন পাতলা, নির এরকম পাতলা হবে, কিন্তু আমরা বলবো যে না, আসলে এখানে একটা র এর আগে সরাসরি নুন নাই, আগে একটা অস্থায়ী হামজা আছে, আর এই জন্য রটা ভারী হবে। মিলিয়ে পড়লেও শুরু থেকে, যদি শুরু থেকে পড়ি এর ত্যাব, এটাও ভারী হবে, যদি আগে থেকে মিলিয়ে পড়ি তাহলেও ভারী হবে। লিমানিয়র ত্যাব, লিমানিয়র ত্যাব। আচ্ছা, আশা করি খুব ক্লিয়ার। এখন দুইটা এক্সাম্পল নিয়ে আসছি, নীল দেখে আপনি বুঝতে পারছেন যে এখানে একটু ঝামেলা আছে। এইখানে দেখেন, এখন একই শব্দ, দুইটা উদাহরণ না, ইনফ্যাক্ট একই শব্দ দুইভাবে লেখা। উলিল ই, এরপরে র সাকিন, র সাকিন পূর্বে হামজা, কিন্তু দেখেন এখানে হামজার চিহ্ন দেওয়া আছে, তার মানে এটা স্থায়ী হামজা। আচ্ছা, এই ফন্টে, হ্যাঁ, এটা অস্থায়ী হামজা নয়, এটা স্থায়ী হামজা। খেয়াল করেন, র সাকিন পূর্বে স্থায়ী হামজা। একই জিনিস এটা এভাবেও লেখা থাকতে পারে, আলিফের নিচে জের, তাইলে এটা খালি, এই যে লাম আলিফের আলিফ, যে আলিফের নিচে জের, তার মানে এটা কি না, এটা খালি আলিফ না, আলিফের সাথে জের আছে। আর খালি আলিফ না হলে কিন্তু এটা অস্থায়ী হামজা নয়, হামজাতুল ওয়াসল নয়, এটা স্থায়ী হামজা, হামজাতুল কাতা বলা হয়, স্থায়ী হামজা। তাইলে এটা হচ্ছে স্থায়ী হামজা উদাহরণ। যদি র সাকিনের পূর্বে স্থায়ী হামজা থাকে তাহলে রটা কি হবে? তাহলে রটা পাতলা হবে স্বাভাবিক নিয়মে। স্বাভাবিক নিয়ম কি? স্বাভাবিক নিয়ম হচ্ছে র সাকিনের পূর্বে জের থাকলে পাতলা হয়। একমাত্র ব্যতিক্রম ছিল সেই জেরটা যদি অস্থায়ী হামজার সাথে থাকে, কিন্তু যখনই এটা স্থায়ী হামজার সাথে থাকবে তখন রটা আবার যথা নিয়মে পাতলা হবে।
এবং স্থায়ী হামজা বুঝবেন হয় হামজার চিহ্ন থাকবে নয়তো আলিফের নিচে জের থাকবে, সরাসরি খালি আলিফ না, জের আছে, তার মানে স্থায়ী হামজা। এখন এটা কিন্তু পাতলা করে পড়তে হবে, উলিল ইরবাতি, উলিল ইরবাতি পাতলা করে পড়তে হবে, গায়রি উলিল ইরবাতি। যারা পুরা কোরআন পড়েন তাদের এগুলো লাগবে, আর আমরা যারা হয়তো অল্প অংশ পড়ি আমাদের এগুলো সবসময় আসবে না। রব্বির হামহুমা এটা দোয়া করার সময় আসে। আমির তাবু সূরা নূরের মধ্যে আছে, উলিল ইরবাতি এটাও সূরা নূরের মধ্যে আছে। হ্যাঁ, তাহলে এখানে উলিল ইরবাতি এটা হচ্ছে সঠিক। কেউ যদি ইরবাতি বলে এটা ভুল, উলিল ইরবাতি এটা ভুল। রব্বির হামহুমা বলেছে, আচ্ছা তাইলে বলি উলিল ইরবাতি ভুল, উলিল ইরবাতি। হ্যাঁ, উলিল ইরবাতি, হ্যাঁ পাতলা করে বলতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে তাহলে মোটার যে চারটা ক্ষেত্র দেখলাম কি কি, র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে জবর, অথবা র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে পেশ, র সাকিন তার পূর্বে অস্থায়ী হামজার সাথে জের, এটাও ভারী হবে। এবং র সাকিন এই লাস্টেরটা বাকি আছে, র সাকিন পূর্বে জের কিন্তু পরের হরফটা ভারী, র সাকিন পূর্বে জের কিন্তু পরের হরফটা ভারী হওয়ায় এই রটা ভারী হবে। যেমন সদ একটা ভারী হরফ, কাজে এটা ভারী হবে। মির সদ ভারী করে পড়তে হবে, মির বলবো না। হ্যাঁ, আগেই মির বলবো না, পরে দেখতে হবে কি আছে। মির সদ, সদ যেহেতু ভারী এই জন্য এই রটা ভারী হবে। মির সদ, মির সদ নিয়মেরও আপনার ব্যতিক্রম আছে, আমরা সামনে দেখব। তাহলে এগুলি হচ্ছে ভারী রয়ের আরও চারটা ক্ষেত্র। চারটা তো প্রথমে দেখেছি, সহজ ছিল। আরও চারটা, সেটা কি, র সাকিন তার পূর্বে সাকিন ইয়া ব্যতীত এবং তার পূর্বে জবর, যেমন ওয়াল ফাজর। আচ্ছা, র সাকিন তার পূর্বে হরফে সাকিন তার পূর্বে পেশ থাকলে চোখ বন্ধ করে ভারী খুসর। র সাকিন পূর্বে জের বিশিষ্ট অস্থায়ী হামজা ইরজিই এটা ভারী, এবং র সাকিন পূর্বে জের কিন্তু পরে জেরবিহীন মোটা হরফ, যেমন মির সদ অথবা কিরতাস, এই শব্দটাও আছে সূরা আনআমে আছে। কিরতাস, মির সদ কিরতাস, এই রগুলো ভারী হবে কারণ পরে এখানে র সাকিন পূর্বে জের কিন্তু পরের হরফটা সদ ভারী হরফ, র সাকিন পূর্বে জের কিন্তু পরের হরফটা ত ভারী হরফ। হ্যাঁ, এই জন্য এটা ভারী হবে। মির সদ কিরতাস, এই শব্দগুলো রগুলো ভারী হবে। বাকি রইল মোটা বা পাতলা। এমন দুইটা র আছে যেটা মোটাও হয় পাতলা হয়, যেভাবে করেন এটা ঠিক হবে, কাজেই এটা নিয়ে টেনশন নাই। এই দুইটা হচ্ছে এই যে বেগুনি কালার, কিন্তু আমি উপরে মোটা এখানে মিরসাদা এবং কিরতাসকে আগে নিয়ে আসলাম, কারণ এটা হচ্ছে মিরসাদার নিয়ম থেকে আপনি এটা বুঝতে পারবেন। সেটা কি, সেটা হচ্ছে দেখেন এই শব্দটা হচ্ছে ফিরকিন অথবা ফিরকিন, দুইভাবে হয়। এই শব্দটা আসলে দেখেন এই মিরসাদার মতো র সাকিন পূর্বে জের পরের হরফটা ভারী, কফ পরের হরফটা কি ভারী, কিন্তু পরের হরফটা ভারী বা মোটা, সেই হরফে আবার জের আছে। তো একটা জিনিস আমরা শুরুতে বলেছিলাম যে পাতলা হওয়ার কারণ হচ্ছে জের। এখন এখানে র সাকিনের পরে ভারী হরফ যেটা কফ, সেটা রকে ভারী হতে ইন্সপায়ার করছে। হ্যাঁ, রয়ের এখানে দুইটা বন্ধু, এক বন্ধু হচ্ছে মোটা, তো সেই বন্ধু খালি রকে নিয়ে খাইতে যায়, সে নিজেও খায় আর সে তো রকেও বেশি বেশি খাওয়ায়, সাথে করে রেস্টুরেন্টে নিয়ে যায়, তাইলে সে হচ্ছে রকে মোটা বানাইতে চাচ্ছে। আর আরেক বন্ধু হচ্ছে জের নিজে পাতলা, জেরের কাজ হচ্ছে পাতলা করা, তো সে তো রকে খালি বলে যে তুই খাইস না, খাওয়া ছেড়ে দে, ব্যায়াম কর, হ্যাঁ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং কর, কেটো কর, এগুলো বলে সে রকে পাতলা বানাতে চাচ্ছে। তো সেই জন্য দেখেন এখানে র সাকিন পূর্বে জের বুঝলাম, কিন্তু পরে ভারী হরফ থাকায় মিরসাদার মতো রয়ের ভারী হওয়ার কথা ছিল, আবার ভারী হরফটার সাথে জের থাকায় জের তাকে পাতলা হতে উদ্বুদ্ধ করছে। এই জন্য আলেমগণ বলছেন এটা মোটা করে পড়লেও হবে, পাতলা করে পড়লেও হবে। ফিরকিন বলা যাবে অথবা ফিরকিন, ফিরকিন, ফিরকিন অথবা ফিরকিন, দুইভাবে আপনি বলতে পারবেন। এটা হচ্ছে একটা। তাহলে এটা কোনটা নিয়ম, র সাকিন পূর্বে জের পরে ভারী হরফ, তাহলে রটা ভারী হওয়ার কথা, কিন্তু ভারী হরফে আবার জের আছে, ফলে ভারী তো হবে কিন্তু সেই সাথে জের থাকায় পাতলাও করা যাবে। এরপরের যেটা সেটা হচ্ছে র সাকিন তার পূর্বে সাকিন তার পূর্বে জের, হিজরের নিয়ম, হিজরের নিয়মে র পাতলা হওয়ার কথা ছিল, কিন্তু এখন যদি এই আগের হরফটা আবার ভারী হয়ে যায়, যেমন মিসর শব্দে যদি কেউ থামে, মিসর ভারী করে থামবে নাকি মিসর পাতলা করে থামবে? হিজরের নিয়মে বলে মিসর পাতলা হওয়ার কথা, কারণ মিমের নিচে জের আছে সেই কারণে, কিন্তু তার আরেক বন্ধু হচ্ছে এখন সদ,
আগের হরফটা ভারী হয়ে গেছে, সাকিন কিন্তু ভারী, সেই ভারীটা আবার রকে ভারী হওয়ার দিকে টানছে, সেই জন্য আলেমগণ বলছেন এখানে ভারীও হতে হবে, পাতলা হতে হবে। মিসর শব্দ যদি আমরা থেমে যাই তাহলে মিসর ভারীও বলতে পারি অথবা মিসর পাতলাও বলতে পারি। হ্যাঁ, পাতলা কেন বললাম, যদি বলে যে পাতলা কেন বললাম, সেটা হচ্ছে অরিজিনাল নিয়ম, হাইজিরের নিয়মে মিসর পাতলাই তো হওয়ার কথা, র সাকিন পূর্বে সাকিন তারপর জের। ভারী কেন করলাম এক্সেপশন হিসেবে, কারণ আগের হরফটা আবার ভারী, আর আগের হরফটা ভারী হয়, সে রকে ভারী হতে উদ্বুদ্ধ করছে, এই জন্য ভারীও করতে পারবো, মিসর বলতে পারবো। একইভাবে আল কিতর অথবা আল কিতর, আল কিতর পাতলা কেন করলাম, কারণ হিজরের নিয়ম, র সাকিন পূর্বে যে সাকিন তার পূর্বে জের, হিজরের নিয়মে তো পাতলাই হওয়ার কথা, আল কিতর পাতলা। কিন্তু আবার এক্সেপশন হিসেবে ভারীও করা যাবে, কেন, কারণ র সাকিন পূর্বের যে সাকিন হরফটা আছে ত, সেটা একটা ভারী হরফ, সেই জন্য এটাকে ভারীও করা যায়, আল কিতর, যদি থামেন অবশ্যই, না থামলে মিস র কিন্তু ভারী, আল কিতরি পাতলা, না থামলে সুকুন দিয়ে থামছেন, সেই জন্য ভারী বা পাতলা, মিসর অথবা মিসর, আর এটা আল কিতর অথবা আল কিতর। এই হলো আমাদের ভারী এবং পাতলার দুইটা ক্ষেত্র। দেখেন এইবার সব এখানে আমাদের চলে আসছে। এই যে নীল রঙের চারটা হচ্ছে পাতলা র, লাল রঙের চারটা হচ্ছে ভারী র, আর এই কালারটা কি কালার বলে এটাকে, বেগুনি টাইপের, এটা হচ্ছে ভারী বা পাতলা। তাহলে দেখেন র জের, যেমন রিজালুন পাতলা, র সাকিন পূর্বে স্থায়ী জের পরে পাতলা হরফ, যেমন ফির রাউন পাতলা, র সাকিন পূর্বের হরফ সাকিন তার পূর্বে হরফে জের, যেমন হিজর পাতলা, র সাকিন পূর্বে ইয়া সাকিন থাকলে চোখ বন্ধ করে পাতলা, যেমন কাদির খয়ির। আচ্ছা, এখানে এই হিজরের থেকে এক্সেপশন বের হয়েছে, যদি র সাকিন তার পূর্বে মোটা হরফ সাকিন হয় আর তার পূর্বে জের হয়, এটা হিজরের নিয়ম, কিন্তু আগের হরফটা মোটা হয়, ব্যতিক্রম হিসেবে এখানে মোটা, এখানে পাতলার সাথে মোটাও করা যাবে। তাহলে মিসর এবং কিতর এই লাইনে রাখলাম কেন, কারণ এখানে তীর চিহ্ন দিয়েছে, তো হিজরের নিয়মের একটা ব্রাঞ্চ হিসেবে, শাখা হিসেবে আসছে। হিজরের নিয়ম মানে কি, হিজরের নিয়ম মানে র পাতলা হতে হবে, সেই নিয়মে মিসর এবং কিতর, আল কিতর পাতলা হওয়ার কথা, কিন্তু যেহেতু আগের হরফটা র সাকিনের পূর্বের হরফটা একটা ভারী হরফ, সেই জন্য এখানে পাতলার সাথে মোটা করলেও শুদ্ধ হবে। কাজে কেউ যদি মিসর বলে এটাও হবে, আল কিতর বলে এটাও মোটা হবে। তাহলে আশা করি তীর চিহ্নের তাৎপর্য বুঝতে পেরেছেন। আচ্ছা, ভারী র দেখি, র জবর ভারী, রজুলুন, র পেশ এটাও ভারী, রুজিকু, র সাকিন পূর্বে জবর ভারী, তারদাউনা, র সাকিন পূর্বে পেশ ভারী, ফুরকানা, র সাকিন তার পূর্বের হরফ ইয়া ব্যতীত সাকিন তার পূর্বে জবর, যেমন ওয়াল ফাজর ভারী হবে, র সাকিন তার পূর্বের হরফ সাকিন তার পূর্বে পেশ, খুসর ভারী হবে, র সাকিন পূর্বে জের বিশিষ্ট অস্থায়ী হামজা হলে ভারী হবে, ইরজিই। কেন জের বিশিষ্ট বললাম, জবর আর পেশ হলে কি পাতলা না, জবর পেশ হলে তো ভারী হবেই, কোনো সন্দেহ নাই, জেরের ক্ষেত্রেই সন্দেহ ছিল, এই জন্য দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হলো পূর্বে জের বিশিষ্ট অস্থায়ী হামজা, নতুবা বলা যেত র সাকিন পূর্বে অস্থায়ী হামজা আসলেই রটা ভারী হবে সব অবস্থায়। র সাকিন পূর্বে জের ফিরআউনের নিয়ম, কিন্তু পরে জেরবিহীন মোটা হরফ সেটা ভারী হবে, তাইলে মিরসাদা ভারী হবে, কারণ মিরসাদা হচ্ছে র সাকিন পূর্বে জেট আছে, এই যে ফিরাউনের নিয়মে পড়েছিল ঠিকই, কিন্তু পরে ভারী হরফ সদ থাকায় এটা ভারী হয়ে যাবে, রটা মির সদা, একইভাবে কিরতাস শব্দে। আচ্ছা, এটার ব্যতিক্রম হচ্ছে এখন যদি পরের ভারী হরফটায় আবার জের চলে আসে, যেমন একটা শব্দই আছে ফিরকিন, এই একটা শব্দই আছে আল কোরআনে, এটাকে আপনি ফিরকিন ভারী করে অথবা ফিরকিন পাতলা করে পড়তে পারেন। কেন? কারণ কফ থাকায় মিরসাদের নিয়মে ভারী করাই নিয়ম, সেই হিসেবে তো ভারী করতেই পারবো ফিরকিন, কিন্তু যেহেতু কফের সাথে আবার জের আছে সেজন্য তাকে পাতলাও করা যাবে, ফিরকিন পড়া যাবে। এটা কোরআনে একটাই শব্দ, আর এখানে মিসর আর কিতর এই দুটো শব্দই আছে, এইগুলি এক্সেপশন, যেটা পাতলা বা ভারী হয়, এই তিনটা শব্দের বাইরে কিছু নাই। সুতরাং এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার আমাদের কোনো কারণ নেই, আর যেহেতু ভারী পাতলা একটা করলেই হয় তাহলে এদের ভুলও হবে না। মাঝখানে এখন আমাদের একটা খালি ঘর আছে, মানে একটা আলোচনা বাকি। এই আলোচনা খুসর, এটা পাতলা না, এটা ভারী। হ্যাঁ, খুসর এটা ভারী, এই যে লাল রং, এটা ভারী। লাস্টে যে আলোচনা খালি ঘরে আমরা ঢুকাবো সেটা হচ্ছে মুসাদ্দাদা, তাসদিদ যুক্ত রয়ের নিয়ম কি। তাসদিদ যুক্ত রয়ের তিনটা উদাহরণ আমি এসেছি, যে এখানে তিনটা উদাহরণ হচ্ছে তাসদিদের সাথে জবর আছে, তাসদিদের সাথে পেশ, তাসদিদের সাথে জের, এই তিনটাই কেস হতে পারে, এর বাইরে আর কোনো সম্ভাব্য কোনো কেস নাই, তাই না? হয় আমাদের তাসদিদে জবর থাকবে, নয়তো পেশ থাকবে, নয়তো জের থাকবে। এখানে নিয়মটা হচ্ছে যদি তাসদিদের সাথে জবর বা পেশ থাকে, জবর আর পেশ তো ভারী হওয়ার কারণ, পুরা রটাই ভারী হবে,
আর যদি জের থাকলে পুরাটাই পাতলা হবে। পুরাটা কথার একটা তাৎপর্য আছে। পুরার কারণ হচ্ছে যে তাসদিদের মধ্যে আসলে দুইটা অংশ, একটা সুকুন অংশ আর একটা জবরের অংশ। হ্যাঁ, যেমন এখানে দেখেন, ভেঙে কি আমি দেখাইছি? যেমন আচ্ছা, পুরাটাই ভারী হবে, দেখাবো সামনে। দেখেন যে আল বির, শুরু থেকেই ভারী, বির বির বির, আল বির পুরাটা ভারী। কেন? আল বীর, কেউ বলতে পারে বা তো জের আছে, বীর পরে তারপর রটাকে ভারী করি, বীর বীর র, বীর বীর র, এভাবে বলি না, এটা ঠিক না। যেহেতু তাসদিদ আছে, দুইটা র একসাথে মিশে গেছে, তাহলে দুজনের বিধান এখন একই হবে, এই দুজনকে আর আলাদা করা যাবে না। কথা বুঝতে পারছেন? র তাসদিদ মানে দুইটা র, তাসদিদ এবং জবর, তাসদিদের সাথে জবর থাকে মানে হচ্ছে র সাকিন র জবর পাশাপাশি। কিন্তু দুইটা রকে যখন আমি একসাথে এখন বেঁধে ফেললাম, এরা দুজন সব জায়গায় একসাথে যায়, এরা আলাদা হতে পারে না। এরা যেই ঘরে যায় একসাথে যেতে হবে তাদেরকে, দুজন আলাদা হয়ে একজন এই ঘরে একজন এই ঘরে থাকতে পারবে না। তাহলে যেহেতু জবর আছে, জবর থাকলে ভারী হবে, এই জন্য দুজনেই ভারী হবে। আল বির, একইভাবে ফাফিরু, তাহলে এটা ভারী হবে, ফাফিরু ফাফিরু। আচ্ছা, এখন দেখেন এখানে, তাইলে ফির একা থাকলে পাতলা হতো, কিন্তু র তাসদিদের সাথে পেশ আসায় পুরোটা ভারী হয়ে গেছে। খেয়াল করছেন? ফিরু। তেমনি এখানে বীর একা থাকলে রটা পাতলা হতো, কিন্তু রয় তাসদিদের সাথে জবর থাকায় পুরোটা ভারী হয়ে গেছে, বির আল বির। এইখানে রয় তাসদিদের সাথে জের থাকায় পুরাটা পাতলা, শাররি বলতে হবে, পুরাটা পাতলা করে, শাররি। যদি শুধু শার হইতো রটা ভারী হইতো, শুধু যদি একা থাকতো র, শার হইলে ভারী হইতো, কিন্তু শাররি এটা পাতলা। আচ্ছা, এখানে এখন দেখেন আল বির শাররি, তাই না? আল বির ভারী, শাররি পুরাটা পাতলা, আল বির পুরাটা ভারী, শাররি পুরাটা পাতলা। এখন লাস্ট মাসালা আমাদের, যদি আমরা এই শব্দে ওয়াকফ করি তাহলে কি হবে? যেমন আল বীর বলে কেউ থামলো, বীর, অথবা শার বলে কেউ থামলে কি করবে? ভারী না পাতলা? কারণ অরিজিনালি ছিল এটা থামার আগে ছিল বীর র, জবর দিয়েছিল, এখন থামার কারণে কি হচ্ছে? র সাকিন, পূর্বে সাকিন, তার পূর্বে জের। তাহলে এটা কার নিয়ম বলেন তো? এটা হেইজিরের নিয়ম। হেইজিরের নিয়মে বীর পাতলা হবে। হ্যাঁ, আর এইখানে র সাকিন, এখানে শাররি দেখেন পাতলা ছিল, কারণ তাসদিদের সাথে জের ছিল, পুরোটাই পাতলা। থামার কারণে র সাকিন, তার পূর্বে সাকিন, তার পূর্বে জবর আসছে, তাহলে এটা ওয়াল ফাজরের নিয়মে পড়ে গেছে। এই জন্য এটা শার ভারী করে থামতে হবে। কেউ যদি থেমে যায় কোনো কারণে, মিন শাররি মা খালাক বলতে গিয়ে মিন শার, এই সময় আম্মা ডাক দিয়েছে, এখন এই বলে মানে মিন শাররি মা খালাক শেষ করতে পারে না, তাহলে ভারী করে শার বলে থামবে, অথবা লাইসাল বীর বলে থেমে যাবে কোনো কারণে যদি থামতে হয়, ভুলে গেছে পরেটা। হ্যাঁ, লাইসাল বীর, তারপরে কি ছিল ভুলে গেছে, লাইসাল বীর বলে থেমে গেছে কারণ ভুলে গেছে, তখন পাতলা করে থামতে হবে। আচ্ছা, এটা একটা সূক্ষ্ম নিয়ম। এর মাধ্যমে আশা করি ইনশাল্লাহ আমরা রয়ের নিয়ম কমপ্লিট করেছি। এই লাস্ট ঘর ফুল আপ করলাম। তাসদিদ যুক্ত র হরকত অনুযায়ী, তাসদিদ যুক্ত র ভারী না পাতলা? হরকত অনুযায়ী। হরকত যদি জবর বা পেশ হয়, হরকত মানে কি? জবর জের পেশ। হরকত যদি জবর বা পেশ হয় তাহলে পুরোটাই মোটা, নতুবা পুরোটাই পাতলা। থামার ক্ষেত্রে র সাকিন, তার পূর্বের হরফ সাকিন হওয়ার নিয়ম প্রযোজ্য। তাহলে যদি ওইখানে থামি এই শব্দে, যেমন শার অথবা বের, হ্যাঁ, অথবা দুর, এই শব্দগুলিতে যদি আমরা থামি, তখন দেখবো তাহলে র সাকিন, দুইটা র সাকিন, তার পূর্বেরটা কি? পূর্বেরটা যদি জবর পেশ হয় মোটা হবে, জের হলে পাতলা হবে। এই বলার মাধ্যমে আমাদের আজকের আলোচনা শেষ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।